আজকে আমরা আলোচনা করব অনুব্রত মণ্ডলকে নিয়ে। অনুব্রত মণ্ডল বোলপুরের আইসিকে কুকথা বলার পর প্রথমবার তিনি কলকাতার কোর কমিটি বৈঠকে যোগ দিতে আসেন। সেখানে আসার পর তিনি সুব্রত বক্সির সাথে কথা হয়। সেখানে আসার পর অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, বিশিষ্ট তৃণমূল নেতারা তারা সেখানে উপস্থিত ছিলেন এবং তাদের উপস্থিতিতে এই বোলপুরের কোর কমিটির বৈঠক হয় এবং সেই বৈঠকে আগামী 21শে জুলাই প্রস্তুতি নিয়ে, শহীদ দিবসের প্রস্তুতি নিয়ে আলোচনা হয় এবং বোলপুরের এই কোর কমিটি আগামী দিনে কিভাবে কাজ করবে সেই নিয়েও বৈঠক হয় এবং সেই বৈঠকে অনুব্রত মণ্ডলকে দল একটা রুট ম্যাপ তৈরি করে দেয় এবং সেই রুট ম্যাপেরই চলার নির্দেশ দেন দল। যেভাবে বোলপুরের আইসিকে কুকথা বলার পরও অনুব্রত মণ্ডল এখনো যেভাবে তিনি রয়েছেন, তার ভাবমূর্তি, তার ভাবধারা এখন যেভাবে আমরা দেখতে পাচ্ছি, তাতে পরিষ্কার যে এই মুহূর্তে দল তার পাশে রয়েছে। দল যদি তার পাশে না থাকতো তাহলে কিন্তু অনুব্রত মণ্ডল এতক্ষণ তিনি কিন্তু বাইরে থাকতে পারতেন না। তাই অনুব্রত মণ্ডলকে কিন্তু দলের অনুগামী হয়ে কাজ করতে হবে। তাই এই কোর কমিটির বৈঠকে বিভিন্ন জেলা সভাপতির গুলোকে নিয়ে কলকাতায় এই বৈঠক হয়। সেই বৈঠকে বীরভূমেরও ডাক পড়ে। বীরভূমের যে কোর কমিটি রয়েছে সেই কোর কমিটির সমস্ত সদস্যদের ডেকে পাঠানো হয়। সেখানে অনুব্রত মণ্ডল ছিলেন, সেখানে কাজল শেখ ছিলেন, তাদেরকে নিয়ে এই বৈঠক চলে। এবার প্রশ্ন হচ্ছে যে আগামী দিনে এই কোর কমিটি কিভাবে কাজ করবে, এই দলের অনুগামী, দলের নির্দেশে অনুব্রত মণ্ডল কিভাবে কাজল শেখের সাথে হাত মিলিয়ে আগামী দিনে কাজ করতে পারবে, এই বিষয়গুলো দেখার রয়েছে। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব এবং এই বিষয় নিয়ে জানার চেষ্টা করব। আমাদের সাথে এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমাদের সাথে উপস্থিত রয়েছেন গৌতম দত্তবাবু। আমি গৌতম দত্তবাবুকে স্বাগত জানাবো আমাদের 24 আওয়ার্স টিভির পর্দায়। গৌতমবাবুকে জানতে চাইবো, গৌতমবাবু, এই যে কোর কমিটির বৈঠক, কলকাতায় বীরভূমের কোর কমিটির বৈঠককে কিভাবে দেখছেন আপনি? কালকে অনুব্রত মণ্ডল, কাজল শেখ, কোর কমিটির বাকি মেম্বাররাও সেখানে উপস্থিত ছিলেন। তবে অনুব্রত মণ্ডল কিন্তু কালকে তার যে অনুগামীরা রয়েছে তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে কিন্তু অনুব্রত মণ্ডল কিন্তু একটি আলাদা করে বৈঠকের কথা বলেছেন, যেটা শোনা যাচ্ছে যে দলের কোর কমিটির বৈঠকের সাথে সাথে অনুব্রত মণ্ডল তার নিজের যারা অনুগামী আছে তাদেরকে নিয়ে একটি বৈঠক করছেন। তো এই বৈঠককে আপনি কিভাবে দেখছেন? দেখুন, অনুব্রত মণ্ডলকে গতকালকের মিটিং এ ডেকে নেওয়া মানেই হচ্ছে এখনো দলের মধ্যে অনুব্রত মণ্ডলের গুরুত্ব যথেষ্ট। এবং আমি আপনাদের বলেছিলাম যে অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতিকে সরিয়ে দিয়ে এবং শুধুমাত্র একটা কোর কমিটি তৈরি করে দিয়ে বীরভূম জেলাকে পরিচালনা করা, এটা একটা কৌশল মাত্র। আফটার ইলেকশন আবার অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতি ঘোষণাও করতে পারে। কারণ যেভাবে যেভাবে আগামী 2026 সালের নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্যে সংখ্যালঘু প্রীত করা, সংখ্যালঘু ভোটকে দলের পক্ষে রাখা একটা কৌশলের মধ্যেই পড়ে। ফলে কাজল শেখ তো যাই বলি না কেন, কাজল শেখ একটা সংখ্যালঘু মানুষের প্রতিনিধি এবং জনপ্রিয় প্রতিনিধি। ফলে সবাইকে ব্যালেন্স করবার কারণে কিন্তু মানে সেটাকে সভাপতি না রেখে একটা কোর কমিটি করে দিয়ে সকলকে সমান প্রতিপন্ন করে দিয়ে নির্বাচন করার কৌশল তিনি আঁটছেন, নেত্রী আঁটছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আমি আপনাদের বলেছিলাম, এর আগেও আমি আপনাদের এই টিভি চ্যানেলে বসে একাধিকবার বলেছিলাম যে অনুব্রত মণ্ডলবিহীন বীরভূম জেলা অসমাপ্ত, এটা এখনো দলের উচ্চ পর্যায়ের নেতা নেত্রীরা মনে করে। গতকালকের বৈঠকে দুজনকে নিয়ে বৈঠক করার পরে তাদের মধ্যে কতটা মিল মহব্বত হবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে এবং হবার সম্ভাবনা ক্ষীণ। কিন্তু নেত্রীর দৃষ্টিভঙ্গিতে কিন্তু তারা দুজনেই নেত্রীর প্রতি আস্থা রাখেন, এই ব্যাপারেও কিন্তু কনফার্ম। কারণ দলকে বাঁচিয়ে রাখলে পরে সব সুবিধা হবে, দল বেঁচে থাকলে সব হবে, দল না বেঁচে থাকলে কোনো কিছুই হবে না, এটা তারা অন্তত বোঝেন। আজকে তৃণমূল কংগ্রেসের যত বেশি কি বলবো দুষ্কৃতিকারী সেই দলের সঙ্গে যুক্ত থাকুক কিংবা দুর্নীতি থাকুক, তারা শেষ পর্যন্ত একটা জায়গায় আসে কেন?
তার কারণ একটা জায়গায় আসে এই কারণেই যে দলটাকে অন্তত বাঁচিয়ে রাখতে হবে। আমাদের টিকে থাকতে গেলে দলটা বাঁচিয়ে রাখতে হবে, অন্যখানে গিয়ে আমরা কি করতে পারবো তার তো ঠিক নেই। আমাদের দলটা যদি বেঁচে থাকে তাহলে পরে আমরা আমাদের মতো করে আগামী আরো 5টা বছর চালিয়ে যেতে পারবো। ফলে নির্বাচনের মুহূর্ত কিন্তু দেখবেন এরা সকলে এক হয়ে যায়, নির্বাচনের পরে যে যার মতো কাটাছেড়া করতে থাকে, নির্বাচনে ভাগাভাগি করতে থাকে, কিন্তু দল বেঁচে থাকলে আমাদের আশ, আমাদের আয়েশ, আমাদের ইচ্ছা, আমাদের ভালো লাগা, আমাদের আত্মম্ভরিতা, আমাদের কি বলেছে অন্যায় ন্যায় সব সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। সুতরাং দলকে অন্তত বাঁচিয়ে রাখতে হবে, এই বোধটা এদের প্রত্যেকেরই আছে। ফলে এরা যেখানেই যাক না কেন, এরা তিহারেই যাক আর এরা হচ্ছে কলকাতায় যাক, এরা যেখানেই যাক না কেন, এরা এসে কিন্তু স্ব স্থানেই ফিরে যায়, নিজের জায়গার মধ্যে চলে যায়। স্বভাবতই এই ব্যাপারটা থাকবে। আর গত নির্বাচনে আপনারা জানেন লোকসভা নির্বাচনে বীরভূম জেলার যথেষ্ট ভালো ফল করেছিল অনুব্রত মণ্ডল বিহীন ভাবে। এটা কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে গোষ্ঠী আছে তারা কিন্তু জোরালো ভাবে সেটা প্রচার করেছে এবং বোঝাতেও অনেকটা সক্ষম হয়েছে, এটা আমি অন্তত মনে করি। স্বভাবতই একা অনুব্রত মণ্ডলকে এখনো যদি তাকে তার অতীতকে পুরোপুরি গুরুত্ব দিয়ে তাকেই যদি সামনে রেখে নির্বাচন করতে যায় তাহলে আরেকটি অংশ কিন্তু গোসা হলেও হতে পারে। স্বভাবতই তাদের দুই পক্ষকে শান্ত করে নিয়ে এগিয়ে চলার কথা ভাবছেন। তা না হলে পরে যে ধরনের কথা অনুব্রত মণ্ডল বলেছেন একজন সরকারি পুলিশ কর্মীকে, এটা কিন্তু সমাজের সর্বস্তরের মানুষ কিন্তু ভালোভাবে নেয়নি। যদিও ভালো মন্দের বাজ বিচার সেই দলে কতটা একসেপ্টেবল সেটা তাদের দলের বিষয়, তারা অন্তত এটুকু মনে করছে যে 2026 সাল আস্তে আস্তে আজকে যা বলেছে কালকে তা সব মানুষ ভুলে যাবে, যথারীতি সামনে প্রকট হয়ে উঠবে লক্ষ্মী ভান্ডার, প্রকট হয়ে উঠবে অন্যান্য কিছু। ফলে আজকে তারা এটাকে খুব বেশি গুরুত্বই দিচ্ছেন না, বরং তারা মনে করছেন এটা একটা অ্যাক্সিডেন্টাল ডায়লগ, অনেকটা অ্যাক্সিডেন্টাল ডায়লগের মতো মনে করছেন যে যা হোক এটা হয়তো দুর্ভাগ্যজনিত ভাবে দুর্ভাগ্যক্রমে এই বক্তব্যটা প্লেস হয়ে গেছে, এটা কালের নিয়মে এটা হারিয়ে যাবে, সুতরাং আমাদের কোনো সমস্যা হবে না। কারণ ভোট বড় বালাই, ভোটে জিততে হবে, ভোটে জেতার মধ্য দিয়ে আমাদের আয়েস পূর্ণ করতে হবে, এটাই তাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, অন্য কোনো কিছুতেই তাদের কিছু যায় আসে না। গৌতম বাবু বললেন, খুব সুন্দরভাবে বিশ্লেষণটা করলেন যে কেন কোর কমিটি তৈরি করা হলো এবং এই কোর কমিটির গুরুত্বটা কোথায়। কেন অনুব্রত বিহীন যে ভোটটা হয়েছিল সেখানেও কিন্তু বীরভূম খুব ভালো রেজাল্ট করেছিল, তারপরে অনুব্রত মণ্ডল আসার পর যদি অনুব্রত মণ্ডলকে আবার সেই দায়িত্ব দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু বাকিরা কিন্তু দলের বিপক্ষে যেতে পারে। তাই দল কিন্তু সবসময় এটাই চেয়েছে যে দলের বিপক্ষে কেউ যেন কোনো কাজ না করে, সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং অনুব্রত মণ্ডলকে কি যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা কিন্তু দল বুঝিয়ে দিয়েছে কালকে, যে কলকাতার এই কোর কমিটির বৈঠকে অনুব্রত মণ্ডলকে ডেকে এটা কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিয়েছে। এবং এটাও বোঝা গেছে যে বোলপুরের আইসিকে এত কুকথা বলার পরেও তিনি যেভাবে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তো সেক্ষেত্রে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দলের একটা রক্ষা কবচ তার উপরে কিন্তু রয়েছে এবং দল একটা ভালো ওনাকে জায়গায় আগামী দিনে দিতে চলেছে, সেটাও কিন্তু অনেকটাই পরিষ্কার আমরা বুঝতে পারছি। তবে তিনি যে কথাটা বলেছেন যে যেভাবে এই বোলপুরের আইসিকে যে ভাষায় তিনি কথা বলেছেন সেই ভাষায় কথায় কিন্তু দলের শীর্ষ নেতারা কিন্তু কেউ কিন্তু তাকে কিন্তু অবমাননা করছে না, বলছে না যেটা অনুব্রত বলেছে সেটা ঠিক বলেনি, তবে বাকিদের কথাও টেনে নিয়ে আসছে। যখন বিজেপি এরকম ধরনের কথা বলে বা যখন অন্য দলের লোকেরা এই ধরনের কথা বলে তখন কিন্তু আপনারা এত কথা বলেন না, শুধু তৃণমূল বললেই দোষ। এ কথা কে বলেছে? খুব কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম বলেছে। কি বলেছেন আমি একটু আপনাদের শোনাবো, শুনুন। অনিল বোসের সময় তো এই প্রশ্নটা করেননি, বিনয় কুমারের সময় তো এই প্রশ্নটা করেননি, বিজয় বর্গীর সময় তো এই প্রশ্নটা করেননি। শুধু তৃণমূল কংগ্রেস করলে দোষ, তার সব প্রশ্নকে সম্মুখীন হতে হবে। যেটা করেছে সেটাকে আমরা কেউ সমর্থন করি না, কিন্তু কেউ সমর্থন করি না, তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, লাস্ট ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে এবং আমি আশা করি সে আর এই ভুলটা রিপিট। তিনি কিছু নাম সামনে নিয়ে এলেন এবং বললেন লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছেন। মানে লাস্ট ওয়ার্নিং দিয়ে মানে এটা কিসের লাস্ট ওয়ার্নিং আমি বুঝলাম না, কি এটাকে কিভাবে আপনি ব্যাখ্যা করতে চাইবেন গৌতম বাবু? মানে কিসের লাস্ট ওয়ার্নিং? তিনি কারোর
কারোর মা বা কারোর স্ত্রীকে নিয়ে যে কথা বললেন, এটাকে লাস্ট ওয়ার্নিং দেওয়া যেতে পারে? এইভাবে কাউকে প্রথমে তো তিনি বলছিলেন যে তিনি বলেনই, সেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হয়েছিল, তারপরে এখন বলছেন লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছে, মানে এটা যা তা একটা। না না, বিষয়টা হচ্ছে যে আমি প্রথমেই বলবো যে একটা অন্যায় তো আরেকটা অন্যায়ের এক্সাম্পল হতে পারে। অতীতে কে কি বলেছে তার মানে এই এই অন্যায়টা মার্সি মার্সি করা যেতে পারে, বা এই অন্যায়টাকে লঘু করে দেখা যেতে পারে, এটা কি কোনো গ্রাউন্ড হতে পারে? এটা কোনো গ্রাউন্ড নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, অনুব্রত মণ্ডল বীরভূমের সে যেই হন না কেন, তিনি তিনি যে এই প্রথম বললেন তাও না। তাহলে একটি দল কতবার তার কথাকে কি বলবো, কথাকে এই ধরনের ভুলভাল বক্তব্যকে, তার এই ধরনের কথাবার্তাকে দল মানে দল তাকে সাপোর্ট, যদি আমি নাও বলি, অন্তত পক্ষে তার দলকে মার্জনার চোখে দেখবে। কতদিন দেখবে? এর আগেও তো পুলিশকে বোম মারার কথা বলেছেন, এর আগে তো তিনি এসডিপিও কে সামনে রেখে বলেছিলেন হাত পা ভেঙে দেবো, এর আগেও তো বলেছেন জ্বালিয়ে দেবো। তাহলে আমার বক্তব্য হচ্ছে, কতবার ওনারা এই একই কথা বারবার বলবে, আর দল তাকে কতবার স্যাক্রিফাইস করবে, দল তাকে কতবার অ্যালার্ম করবে? এটা এটা আজকের মানুষ কিন্তু প্রশ্ন করছে যে কতবার আপনাদের দলে, কতবার একজন মানুষ অন্যায় করলে পরে তার জন্য কনসিডার করা যেতে পারে, কতবার আপনারা সমর্থন করবেন তাকে। আজকে এই কথাগুলো আমরা যে কথাই বলি না কেন, সাধারণ মানুষ কিন্তু এখনো যদি কখনো বিপদে পড়ে, সাধারণ মানুষ যদি কখনো একটা অসহায় অবস্থায় পড়ে, এখনো কিন্তু মানুষ পুলিশ প্রশাসনের কাছেই যায়, পুলিশ প্রশাসনকে ভরসা করে পুলিশ প্রশাসনের কাছে যায়। কিন্তু তারা যখন দেখে যে সেই পুলিশ প্রশাসন আজকে এইরকম একটা অবস্থাতেও কোন রকম কি বলবো, তার বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ নিতে পারছে না, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার মতো বক্তব্য আজকে পর্যন্ত জনগণ দেখতে পাচ্ছে না, কতদিন আজকে এইরকম একটা ডিসিশন নেবার জন্য কতদিন অপেক্ষা করার প্রয়োজন হয়? সুতরাং মানুষ তো এই প্রশ্ন করছে যে তাহলে আমরা পুলিশের কাছে যাব কি করে, বা পুলিশ আমাদের ভরসার জায়গাটা থাকবে কি করে? আজকে পুলিশের ঘরের মা বোনরাও তো আমাদের কাছে সম্মানিয়া। যে পুলিশ আজকে অসম্মানিত হলেন, তার যে মা, তার যে স্ত্রী, সেও তো আমাদের কাছে সম্মানিয়া, তাকেও তো আমরা অত্যন্ত সম্মানের চোখে দেখি। এবং তাদেরকে যদি এই ভাষায় কথা বলে, তাহলে সাধারণ মানুষ, গ্রাম বাংলা শহরের সাধারণ মানুষদের অবস্থাটা কি হতে পারে? এটা কিন্তু আজকে সাধারণ মানুষরা কিন্তু এটাকে কেন্দ্র করে ভীতও হচ্ছে, এক ধরনের সন্ত্রস্তও হচ্ছে। আজকে যখন দেখছে মানুষ এইভাবে মানে এইভাবে কথা বলছে, এবং আপনি জানেন যে এই কথাগুলো বলার পরে তিনি যখন সেখানে গেলেন, তিনি তো দুটো কেস ছিল, সেটা জামিন অযোগ্য ধারায়, এবং তারপর সেই কথার পরিপ্রেক্ষিতে তো তিনি অ্যারেস্ট হতে পারতেন। তিনি তো অ্যারেস্টই হন নাই, তিনি গেলেন, কথা বললেন, আবার দিব্যি চলে এলেন। কাদের দয়ায়, কাদের ক্ষমতা বলে, কাদের জন্য, কাদের বলতে? এটা কি মানুষ কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছে এবং প্রশ্নগুলো করছে, এবং এটা কিন্তু সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে না। এটা কিন্তু মনে রাখতে হবে যে সামনে 2026 সালের নির্বাচন, আজকে কিন্তু তৃণমূল কিন্তু খুব ভালো জায়গায় আছে, এটা বলা যাবে না। কারণ যেদিন বামফ্রন্ট পশ্চিমবঙ্গ থেকে চলে গেছেন, তখনও কিন্তু বামফ্রন্ট সরকার 235টা সিটে জেতা ছিলেন। 2011 সালে যেদিন বামফ্রন্ট সরকার পশ্চিমবঙ্গ থেকে ক্ষমতাচ্যুত হয়েছিলেন, তখনও কিন্তু বামফ্রন্ট সরকার তার আগের নির্বাচন 235টা সিটে জেতার পরে হেরেছেন। সুতরাং মানুষ কি ভাবছে, মানুষ তার মানে ভাবনাগুলো কিভাবে করবে, ভোটের বাক্সে নিয়ে যাবে, কিন্তু বলা যাবে না, এবং আত্মম্ভরিতার জায়গায় নেই। আজকে আপনি গোটা বাংলাটাকে যদি দেখেন, গোটা বাংলাটা কিন্তু নানান দিক থেকে আজকে বিব্রত অবস্থার মধ্যে আছে। আজকে শুধু কয়লা চুরিতে বাংলার সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে না, কয়লা চুরি, রেশন চুরি, এগুলো তো আছেই, প্লাস শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি হচ্ছে, শিক্ষকরা যেভাবে রাজপথে বসে আছে, এটা নিয়েও তো সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এরপরে প্রাইমারি স্কুলের সমস্যা চলে আসে, এবং ওপার বাংলায় যে ঘটনাগুলো ঘটছে সেটাকে কেন্দ্র করে সেখান থেকে অনেক অনুপ্রবেশ ঢুকছে, এবং তারা বাংলার মধ্যে ছড়িয়ে ছিটে আসছে, এবং পশ্চিমবঙ্গ থেকে একের পর এক আজাদ মল্লিক থেকে আরম্ভ করে একের পর এক যে সমস্ত মানুষগুলোকে ধরছে, এবং তারা এখানে দুর্নীতি করে বিভিন্নভাবে এখানে ভোটার তালিকার নাম তোলা থেকে শুরু করে এই সমস্ত কার্যকলাপের একটা চক্র গোটা বাংলার মাটিতে ছড়িয়ে আছে। সেগুলো কিন্তু বাংলাকে চিন্তিত করছে, বাংলার মানুষ কিন্তু তার জন্য খুব চিন্তিত।
যে এটা যদি বাড়তে থাকে, ক্রমানুসারে বাড়তে থাকে, তাহলে পশ্চিমবঙ্গে কিন্তু একমাত্র যে সন্ত্রাসী কার্যকলাপ হবে তা নয়, পশ্চিমবঙ্গের আর্থ সামাজিক অবস্থাটাও দুর্বল হয়ে যাবে, ভৌগোলিক অবস্থানটা পরিবর্তিত হয়ে যাবে, ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়ে যাবে। এইরকম একটা অবস্থাতে বাংলা কিন্তু খুব একটা ভালো জায়গায় বা শান্তিতে বা সুস্থভাবে নেই। তার উপরে দলের এই সিচুয়েশন, আমার তো মনে হচ্ছে যে এটা কিন্তু আগামী দিন আরো মারাত্মক আকার ধারণ করতে পারে। একদমই। আজকে মানুষ তো বুঝতে পারছে যে আজকে অনুব্রত মণ্ডল বোলপুরের আইসিকে যে ভাষায় কথা বলার পরে পুলিশের যে তৎপরতা শুরু হয়েছিল সেই তৎপরতা কিন্তু এখন ঝিমিয়ে গেছে, এবং শুধুমাত্র অনুব্রত মণ্ডল দায়পাড়া ক্ষমা চেয়ে তারপরে একবার ভিজিট করে থানাতে, তারপরে কিন্তু দেখুন এই কেস নিয়ে কিন্তু আর কোনো কথাই উঠছে না এখন। যেটা মানে তাকে যে তলব করা হয়েছিল, তার বিরুদ্ধে যে জামিন অযোগ্য ধারা যেগুলো নিয়ে আসা হয়েছিল, সেই বিষয়ে কিন্তু আর কোনো তৎপরতা পুলিশেরও আমরা দেখতে পাচ্ছি না, বা সেই বিষয়ে অনুব্রত মণ্ডল যে পুলিশের কাছে পুলিশ থেকে রক্ষা কবচ নেওয়ার জন্য কোর্টে যাওয়া বা কোর্টের থেকে কোনো স্টে অর্ডার তৈরি করা, মেন স্টে অর্ডার তো তিনি পার্টি থেকে পেয়ে গেছেন। অতএব তিনি দেখুন একেবারে সশরীরে তিনি কলকাতায় এলেন, কলকাতায় এসে কোর কমিটি মিটিংয়ে তিনি যুক্ত হলেন, মিটিংয়ে যুক্ত হওয়ার পর তিনি বেরিয়ে গেলেন। অতএব অনুব্রত মণ্ডল চাইলেও এই কোর কমিটির যেভাবে পার্টি বা যেভাবে দল যেভাবে সিদ্ধান্ত নিয়েছে তাকে কিন্তু সেভাবেই চলতে হবে, কারণ তার কাছে কিন্তু জায়গা নেই যে সে কিন্তু দলের বিরুদ্ধে গিয়ে কাজ করবে, কারণ যে স্ট্রাকচার দল তাকে একটা রক্ষা কবচ দিয়ে রেখেছে সেটা কিন্তু অনুব্রত মণ্ডল ভালো করে যায়, নাহলে কিন্তু অনুব্রত মণ্ডল যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হতে পারে। কি বলবেন? না, আপনি বলুন তো, যে দলের ক্ষমতা ছাড়া, ক্ষমতাবিহীন ভাবে অনুব্রত মণ্ডলের কি গুরুত্ব আছে? এই সমাজে অনেক মানুষ অনুব্রত মণ্ডলের মতো আছে, অনুব্রত মণ্ডলের মতো শিক্ষিত মানুষ, অনুব্রত মণ্ডলের মতো আছে, অনুব্রত মণ্ডলের সুস্ত্রী দেখতে এই সমাজে ঘুরে বেড়াচ্ছে, কি যায়? কিসের ক্ষমতায় উনি ক্ষমতাবান? দলের ক্ষমতায় ক্ষমতাবান। যদি তাদেরকে সবক শিখাতে না পারে, দল না বোঝাতে পারে, এত দল জুড়ে খেতে কোনো ব্যবস্থা না নেয়, বরং দল যদি তাকে কোর কমিটির বৈঠকে ডেকে নিয়ে গিয়ে গুরুত্ব এবং মর্যাদা, তাহলে সাধারণ মানুষ বুঝে গেল যে এই সমস্ত কথা বললে দলে তার জন্য ক্ষতিগ্রস্ত হয় না। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, তারই সাবঅর্ডিনেট একজন সাসপেন্ড হয়ে গেল, যিনি বীরভূমের জেলা ছাত্র সভাপতি, খুব সম্ভবত তিনি সাসপেন্ড হয়ে গেলেন এই ধরনের পুলিশকে কথা বলার জন্য। অথচ তিনি বহাল তবিয়তে থাকছেন, তিনি কোর কমিটির বৈঠকে জায়গা পাচ্ছেন, তাকে ডেকে নিয়ে গিয়ে কথা বলা হচ্ছে। তার মানে প্রমাণ হয়ে গেল যে বীরভূমের মাটিতে অনুব্রত মণ্ডলকে দরকার। কারণ আমি এর আগের দিন আপনাকে বলেছিলাম যে বীরভূমে কিন্তু বিরোধী দলগুলো যথেষ্ট শক্তিশালী হয়ে উঠছে এবং একের পর এমনকি সমবায় সমিতির নির্বাচনও হেরেছে, প্লাস অনেক জায়গায় দল পরিবর্তন করে অন্যান্য দলে যোগদান করছে। এটা কিন্তু দলের পক্ষে একটি অশনি সংকেত। ফলে দলনেতৃত্ব দূরদর্শী সম্পন্ন, ভোটের রাজনীতিটা তিনি যথেষ্ট ভালোই বোঝেন। ফলে তিনি সঙ্গে সঙ্গে বুঝে গেছেন যে না, এই মুহূর্তে যদি আমি অনুব্রতকে সরিয়ে রাখি, তাহলে বীরভূম জেলার মতো একটি জেলা যদি আমার হাতছাড়া হয়ে বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার এফেক্টটা অন্যান্য জেলাগুলোতেও গিয়ে পড়বে। কারণ দল ক্রমানুসারে যদি পরিবর্তন হতে থাকে, এর এফেক্ট আশপাশের সমস্ত কলকাতার জেলাগুলোতে কিন্তু পড়বে। এটা কিন্তু মনে রাখতে হবে। কারণ একাধারে উত্তরবঙ্গের অবস্থাটা কোনোভাবেই বলা যায় না, কারণ ওপার বাংলার ঘটনার পরিপ্রেক্ষিতে, ওপার বাংলায় একের পর এই সমস্ত কার্যকলাপের পরিপ্রেক্ষিতে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা কিন্তু এই মুহূর্তে ওপার বাংলার এই ঘটনাগুলোকে ভালোভাবে নিচ্ছে না। এবং আপনারা জানেন যে উত্তরবঙ্গে প্রচুর উদ্বাস্তু মানুষের ভিড়। এক দীর্ঘদিন থেকে ওপার বাংলায় নির্যাতিত হয়ে যে সমস্ত মানুষরা এপার বাংলায় এসছেন, তাদের চোখের সামনে কিন্তু ওপার বাংলা বর্তমানের ভয়াবহ দৃশ্যগুলো অতীতের ভয়াবহ দৃশ্যকে মনে করিয়ে দিচ্ছে। ফলে এটা যদি ভোটের বাক্সে চেঞ্জ হয়ে যায়, তাহলে পরে কিন্তু দলের পক্ষে এটা ক্ষতিকারক। এটা কিন্তু দলনেত্রী যে বুঝতে পারছেন না তা নয়, দলনেত্রী এটা উপলব্ধি করতে পারছেন। ফলে সাউথ বেঙ্গলের যে সমস্ত জেলাগুলো আছে সেগুলোকে তিনি মাটি কামড়ে ধরে রাখবার চেষ্টা করছেন। এবং স্বভাবতই বীরভূমের মতো একটি জেলায় যদি অনুব্রত মণ্ডলকে গুরুত্বহীন করা হয়, তার একটা এফেক্ট তো পড়বেই, এটা তিনি মনে করছেন। ফলে তাকে সসম্মানে দলের কোর কমিটির বৈঠকে ডেকে কিছুটা হালকা চলে যা বলবার বলেছেন। এই তো শুনছি যে পেপার পত্রিকা দুজনকে নিয়ে বসেছে, দুজনকে নিয়ে গল্প করছে।
বা আলোচনা করছে, এতে কি হবে আমি জানি না। তবে তার দম অক্সিজেন অনেকটা বেড়ে গেল যে না, এই সমস্ত কথা বলার পরেও আমি দলে গুরুত্বপূর্ণ, এটা মনে করছেন তিনি। অনুব্রত মণ্ডল যিনি এই কুকথা বলার পরেও তিনি কালকে যখন কলকাতায় আসেন এবং এই কোর কমিটি বৈঠকে তিনি সাংবাদিকের মুখোমুখি হয়ে সাংবাদিকদের কি শিক্ষা দিচ্ছেন সেটা একটু আপনাদের শোনাবো। শুনুন। একবারই ঠেলাঠেলি করবে না, ওরা ভদ্রতা জানে ঠেলাঠেলি করবে না। একবারই ঠেলাঠেলি করবে না, ওরা ভদ্রতা জানে ঠেলাঠেলি করবে না। একবারই ঠেলাঠেলি করবে না, ওরা ভদ্রতা জানে ঠেলাঠেলি করবে না। একবারই ঠেলাঠেলি করবে না, ওরা ভদ্রতা জানে ঠেলাঠেলি করবে না। মণ্ডলের কাছে সাংবাদিকদের ভদ্রতা শিখতে হবে। আজকে কি পরিস্থিতি দেখুন, বোলপুরের আইসিকে তিনি যেভাবে কটাক্ষ করলেন, যে গালিগালাজ করলেন, তারপরেও তার কিছু হলো না এবং তারপরে তিনি দলের সুপারিশে আজকে তিনি সাংবাদিকদেরকে বলছেন যে যদি কুকথা, এতগুলো কুকথা বলার পরেও যে ভদ্রভাবে ঠেলাঠেলি করবেন। আজকে তার যে বডি ল্যাঙ্গুয়েজ বা তার যে রোয়াব কিন্তু কিছুটা কম হয়নি, সেই জায়গায় আছে এবং এটা আগামী দিনে একটা চরম বিপদের সংকেত। কিন্তু এই পরিস্থিতি যদি চলতে থাকে আগামী দিনে যে কোনো শক্তিকে কিন্তু দমিয়ে দেওয়া অনুব্রত মণ্ডলের কাছে কোনো ব্যাপার না। এবং এই মেসেজও গেল দলের বিভিন্ন নেতাদের কাছে যে দলের অনুগামী হয়ে থাকলে আগামী দিনে পুলিশ প্রশাসন এইগুলো কোনো ব্যাপার নয়, শুধুমাত্র দলের অনুগামী হয়ে থাকতে হবে, দলকে সবসময় সাপোর্ট করতে হবে, তাহলে কিন্তু সমস্ত সুবিধা পাওয়া যাবে। এটা কিন্তু ইনডাইরেক্টলি দল বুঝিয়ে দিল এই বিষয়টা। কি বলবেন গৌতম বাবু, আপনি কিভাবে মনে করেন সংক্ষেপে? আপনার কথার সঙ্গে আমার বক্তব্যের কোনো অমিল নেই, কারণ আজকের কোর কমিটিতে ডাক পাওয়া মানে হচ্ছে তিনি নিঃসন্দেহে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। সুতরাং তিনি এইভাবে বলতেই পারেন সাংবাদিককে, এবং সেটা যে তারও যে কোনো রকম রিয়াকশন হবে তাও না, ঠিক আছে, সেটা উনি করুক। কিন্তু মনে রাখতে হবে জনগণ কিন্তু শেষ কথা বলে। 34 বছর বামেরা ক্ষমতায় থাকবার পরেও বামে সেই জনগণ যাতে একত্রিত না হতে পারে, সেই জনগণ যাতে একত্রিত না হতে পারে, যাতে কাজল শেখ এবং অনুব্রতের মধ্যে ভাগাভাগি হয়ে গিয়ে মানুষ যাতে ভাগাভাগি না হয়ে যেতে পারে, তার জন্য কিন্তু দলের এই উদ্যোগ। এবং এই উদ্যোগকে দল একেবারে, যেহেতু সামনে 2026 পাখির চোখ করে কিন্তু এই বিষয়টা কিন্তু দল দেখছে। এই এতগুলো কটূক্তি করার পরেও আমি একটু বরিষ্ঠ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় তার কি মনোভাব সেটাও শোনাবো। শুনুন। আমি এখানে আসার আগে আমাকে দলের সভাপতি জানিয়েছেন বীরভূম জেলার মধ্যে যে বিরোধের কথা আমাদের মধ্যে প্রচারিত হয়, কোথাও কোথাও দুটি নামকে কেন্দ্র করে আজকে তাদের সঙ্গে একটি যৌথ বৈঠকের মাধ্যমে সমস্ত কিছু সুন্দরভাবে মিলে গেছে। বীরভূম থেকে আমাদের রেকর্ড সংখ্যক মানুষ এইবার যৌথভাবে এই সমাবেশে যোগ দিচ্ছে। বীরভূম থেকে রেকর্ড সংখ্যক মানুষ যৌথভাবে এই সমাবেশে যোগ দিয়েছেন। মানে এত কিছু ঘটনা পরেও আজকে রেকর্ড সংখ্যক মানুষ যোগ দিচ্ছে। মানে এগুলো কোনো ব্যাপারই না, এগুলো জাস্ট মানুষের কাছে একটা ভাওতা মাত্র, মানুষকে বুঝিয়ে দেওয়া যায় এগুলো করে। এবং আগামী দিনে এটা কিন্তু খুবই চিন্তার বিষয় এবং ভাবতে হবে সবাইকে। আপনি কি মনে করেন এই কাজল শেখ এবং অনুব্রতের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের জায়গায় দাঁড়িয়ে থেকে এই কোর কমিটির বৈঠকে দুজনে একসাথে কি কাজ করবে আগামী দিনে? দেখুন, ডানপন্থী দলে এই গ্রুপিজমটা খুব মারাত্মক ভাবে থাকে। আমি কিন্তু এটা দায়িত্ব নিয়ে বলছি যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস না, সব রাজনৈতিক দলগুলোর মধ্যেই এই মানে গোষ্ঠী ব্যাপারটা ভীষণ আকার থাকে। তৃণমূলের মধ্যে তো তার কোনো অংশেই কম নয়, বেশি হওয়াটাই স্বাভাবিক। যে যার মতো করে স্বাধীনভাবে মানে নিজ এলাকায় শাহেনশাহ, এটা তাদের মধ্যে আছে। তবে আমি এটুকু জানি যে যিনি দলনেত্রী আর কি, তিনি অত্যন্ত দূরদর্শী সম্পন্ন, এটা নিয়ে অস্বীকার করবার জায়গা নেই। এবং 2026 সালের এই অনুব্রত মণ্ডলের এই গুরুত্ব পাওয়াকে কেন্দ্র করে আপনি কিন্তু একটা জিনিস ভাবতে পারেন, তার মানেই হচ্ছে 2026 সালে নির্বাচনে শাসক দলের কিন্তু একটা অশনি সংকেত শাসক দলের জন্য অপেক্ষা করছে। ফলে যেহেতু দলনেত্রী অত্যন্ত পরিণামদর্শী, দূরের কথা ভাবতে পারেন, তিনি বুঝতে পারছেন যে চতুর্দিকে যেভাবে একের পর এক দুর্নীতি ছেয়ে গেছে, ফলে তিনি কোনোভাবেই উভয় পক্ষকে না ঘাটিয়ে ভোটের বৈতরণী ভোটটাকে ভালোভাবে পরিচালনা করবার চেষ্টা করছেন। কারণ অনুব্রত মণ্ডলের গুরুত্বই প্রমাণ করে দিচ্ছে যে
শাসক দল 2026-এর নির্বাচনে একটা অশনি সংকেতের অপেক্ষায় আছে। সুতরাং প্রত্যেকটি জেলাতেই যাতে একটা টিম তৈরি করে দিয়ে নির্বাচনের বৈতরণী পার করা যায় সে চেষ্টা তিনি করবেনই, এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্যদের তুলনায় অত্যন্ত দূরদর্শী, এটা আমি জানি, এবং ভোটের বিষয়টা তিনি ভালো বোঝেন, না হলে তিনি 15 বছর থেকে আছেন কেন। সুতরাং আমি মনে করি যে অনুব্রত মণ্ডলদের মতো মানুষ যদি দীর্ঘদিন মুখ খোলে তার জনমানসে কিন্তু প্রতিক্রিয়া হবেই, এবং এরা কিন্তু দলের ক্ষতিকারক, দলকে কিন্তু প্রতিনিয়ত বিড়ম্বনায় ফেলার ক্ষেত্রে এরা যথেষ্ট। সুতরাং এদের সম্পর্কে দল যদি এখনই সদর্থক ভূমিকা না নেয়, ধীরে 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 পশ্চিমবঙ্গ সরকারের ডিএ দেওয়ার মতো করে যদি এরা ভাবতে শুরু করে, তাহলে কিন্তু শেষ করে নিতে হবে, যে এখন যেমন সুপ্রিম কোর্ট বলছে দিতে হবে, আগস্টে বলবে পুরোটাই দিতে হবে, তেমনি এদেরকে বাঁচিয়ে রাখলে, জিইয়ে রাখলে পরে এরা দলটাকে শেষ করে দিয়ে ছাড়বে। সুতরাং আমার মনে হয়, আমি দলের কেউ নই, কিন্তু আমি সাধারণ মানুষের প্রতিক্রিয়া দেখে বুঝতে পারছি দলের উচিত বোধহয় হবে ইমিডিয়েটলি এই সমস্ত লোকেদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। আমার বিশ্বাস দলনেত্রী এটা বুঝতে দেরি করেননি, আগামী দিনে করা উচিত বলে আমি এটা মনে করি। তাহলে দলের পক্ষে কিন্তু 2026 অশনি সংকেত বলে প্রমাণিত হবে। একদম আগামী দিনে এটা দেখার বিষয় যে 2026-এ এই সংকেত কিভাবে যায়, কারণ যেভাবে অনুব্রত মণ্ডল বীরভূমের আইসিকে যে কটাক্ত করলেন, তারপরে অনুব্রত মণ্ডল এখন যেভাবে তিনি কোর কমিটির বৈঠকে যোগ দিচ্ছেন, তার ফলে বোঝাই যাচ্ছে তিনি দাবড়ে চমকে ধমকে তিনি কিন্তু কাজ করতে পারবেন, কারণ দল তার সাথে রয়েছে। এই বিষয়টা মানুষের কাছে কতটা গুরুত্ব পায়, মানুষ এটাকে কিভাবে নেয়, এই ব্যক্তিগুলোর চাপে মানুষ কি আগামী দিনে এই বিষয়টাকে ইগনোর করে যাবে, নাকি মানুষ আগামী দিনে রুখে দাঁড়াবে, বীরভূমে এটা কিন্তু দেখার বিষয়। শুধু বীরভূমে না, গোটা পশ্চিমবঙ্গে সেটাও দেখার বিষয়, কারণ মানুষ দেখছে যে পরিস্থিতি তৈরি হলো এবং যে পরিস্থিতি হওয়ার পরেও দল যেভাবে সাপোর্ট করে গেল, যেখানে জিরো টলারেন্সের কথা বলা হয়, সেখানে দাঁড়িয়ে দল যেভাবে সাপোর্ট করে গেল, সেটা আগামী দিনে কি পরিস্থিতি হয় সেটা দেখার বিষয়। আগামীকাল যে কোর কমিটি বৈঠক হলো আমরা সবাই দেখলাম, সেখানে বিভিন্ন জেলা থেকে সভাপতিদের ডাকা হয়েছে এবং কোর কমিটিগুলোকে ডাকা হয়েছে, যেখানে বিশেষ গুরুত্ব ছিল অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ, তাকে নিয়ে কাল বৈঠক হয় এবং বৈঠকে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়। হ্যাঁ, আরেকটা বিষয় বলছি যে এই আমি জানি না এই কোর কমিটির বৈঠকে আমি যতটুকু শুনেছি যে 21শে জুলাইয়ের বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু আমি বলবো 21শে জুলাই শুধু নয়, আজকে আপনারা জানেন আজকে আনন্দবাজার পত্রিকাটা মারাত্মক কথা, দুর্ভাগ্যজনক কথাই বেরিয়েছে, সেটা হচ্ছে যে আজকে চলতি অধিবেশনের প্রায় 8 দিন কেটে গেল, এখন পর্যন্ত কেউই, যে শিক্ষকরা রাজপথে বসে আন্দোলন করছে তাদের সম্পর্কে কেউ একটি বাক্যও ব্যয় করেনি। আমরা একইভাবে সমাজের বৃহত্তর যুব সমাজ এবং ছাত্র শিক্ষকরা আজকে অপেক্ষা করছে যে আজকের কোর কমিটির আলোচনা হওয়া উচিত ছিল অন্ততপক্ষে এই শিক্ষকদের কি হবে, এই শিক্ষকদের কিভাবে রক্ষা করা যাবে, সেই আলোচনা হয় শুধু 21শে জুলাইকে সাকসেস করা। আমরা চাই তাদের 21শে জুলাইতে সেই শিক্ষকদের জন্য একটা বার্তা আসুক, তাদের কিভাবে তাদের সমাজ জীবনে তাদেরকে কিভাবে রক্ষিত করা যায়, এটা আমরা চাই। কারণ তারা সুস্থ স্বাভাবিকভাবে এবং যোগ্যতার এবং মেধার সঙ্গে সঙ্গে তারা শিক্ষাক্ষেত্রে যুক্ত হোক, এটা আমরা চাইছি। 21শে জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সেই দলের নেত্রী সেই অ্যানাউন্সটা করুন। একদম বেশ, আজকের মতো আমাদের সময় এখানে খুবই অল্প, তাই অনুষ্ঠান এখানে আমাদের শেষ করতে হচ্ছে। তবে দেখবার বিষয় যে আগামী দিনে কি পদক্ষেপ হতে চলেছে, অনুব্রত মণ্ডল কিভাবে আগামী দিনে মুভ করছে, দল কিভাবে মুভ করছে, মানুষ কিভাবে মুভ করছে, এগুলো সব দেখার বিষয়। আগামী কাল যে বৈঠক হয়ে গেল সেই বৈঠকের সারাংশ আপনাদেরকে বিশ্লেষণ করার চেষ্টা করলাম। দর্শক বন্ধু, আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আমাদের জানাবেন, আর দেখতে থাকবেন 24 টিভি। নমস্কার।